বসে বেশিক্ষণ রেস্ট নেওয়াটা কিন্তু আমাদের পক্ষে ঠিক হবে না। তবে কঠিনকে যদি আমরা হাতের মুঠোয় আনতে পারি। ঠিক ওই জায়গাটাতে ছিল রোপওয়ে। এখানে যে বাসগুলো এসেছে, বাসগুলো কিন্তু দারুণভাবে সাজানো। নামতে পারছি না। এখানে কিন্তু সিঁড়ির কোনো ব্যবস্থা নেই, তাই খুব কষ্ট করে আমাদের উঠতে হচ্ছে। এই ঝর্ণার জল দিয়েই বাবার মাথায় জল দেয়া হয়। আমাকে বসে নামতে হবে। আপনাদের সবাইকে স্বাগতম। শুরু হচ্ছে আমাদের নতুন একটা এপিসোড। আমরা এখন বাসুকীনাথ ধাম থেকে যাচ্ছি অন্য এক জায়গায়, দেখাবো আপনাদের কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, জায়গাটা অবশ্যই খুব সুন্দর। চলুন আমাদের সাথে নতুন জায়গা নতুন করে আরেকবার এক্সপ্লোর করা যায়। আজকে আমাদের নতুন জায়গা হলো ত্রিকুট পাহাড়। রওনা হওয়ার আগে আমরা সবাই মিলে দেওঘরের দই একটু টেস্ট করে দেখলাম। তবে হ্যাঁ, আমার মনে হয় কলকাতার দই সব থেকে বেস্ট। টিম একই রয়েছে, আমরাও একই অততেই রয়েছি। আর আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে ত্রিকুট পাহাড়। প্রচন্ড গতিতে অটো চলছে, পুরোনো রাস্তা দিয়েই আমরা ফিরে যাচ্ছি ত্রিকুট পাহাড়ের দিকে। আগের পর্বে আপনারা দেখলেন আমরা বাসুকীনাথ মন্দিরে পুজো দিয়েছিলাম। যারা আপনারা আগের পর্বটি দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক ক্লিক করে আগের ভিডিওটি দেখতে পারেন। আনুমানিক আর 3 কিলোমিটার মতো বাকি ত্রিকুট পাহাড়ে পৌঁছাতে। কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আমরা এই পাহাড়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়। মেন রোড থেকে আমরা সাইড রোডে ঢুকে পড়লাম, আর এবার যাচ্ছি আমরা ত্রিকুট পাহাড়ের রাস্তায়। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম ত্রিকুট পাহাড়ের নিচে। সামনেই দেখতে পাচ্ছি ত্রিকুট পাহাড়, জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ত্রিকুট পাহাড়ের ফার্স্ট লুক। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ত্রিকুট পাহাড়। এই দিক থেকে একদম এই পর্যন্ত। আর বেশ কিছু বাদরও কিন্তু এখানে দেখতে পারবেন, সব কিন্তু দৌড়চ্ছে। এখন খুঁজছি যে কোথা দিয়ে আমরা ওপর দিকে উঠবো। ঠিক ওই জায়গাটাতে ছিল রোপওয়ে, এখন এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে। এই যে রোপওয়ের পুরোনো জায়গাটা, লাস্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই রোপওয়েটা বন্ধ হয়ে গিয়েছে। মর্মান্তিক কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছিল দেওঘরের ত্রিকুট পাহাড়ে রোপওয়ে। রোপওয়েতে সওয়ার হওয়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে 3 জনের। পর্যটক ও পুণ্যার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দারাও নিয়মিত এই ঝুলন্ত পথে যাতায়াত করতে। এখানে যখন আসবেন তখন একটু সাবধান হবেন, কারণ এখানে প্রচুর বানর আছে। তো ওরা যখন তখন মানুষের কাছ থেকে যে কোনো জিনিস নিয়ে যেতে পারে, সেজন্য একটু সাবধান হয়ে থাকবেন। আর এখানে বানরদের খাবারের জন্য কিছু লোক খাবার বিক্রি করে, তো আপনারা চাইলে তাদের কাছ থেকে খাবার কিনে বানরকে কিন্তু খাবার দিতে পারেন। এখানে যে বাসগুলো এসেছে, বাসগুলো কিন্তু দারুণভাবে সাজানো, খুব ভালোভাবে পেন্টিং করা রয়েছে। জেনারেলি কলকাতায় এই ধরনের বাস দেখা যায় না। এখানে অনেক মানুষজন এসেছে, তারা ঘুরতে এসেছে, আবার অনেকে আবার পিকনিক করতেও এসেছে। এখানে যখন আসবেন তখন যে কোনো, যেমন এরকম কোনো গাছের নিচে কখনো কিন্তু দাঁড়াবেন না, কারণ নিচে যদি দাঁড়ান তাহলে যখন তখন কিন্তু আপনার কাপড় চোপড় নোংরা হয়ে যেতে পারে। কিছুক্ষণ আগে একজন, ওখানে যে লোকজন দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন, ওখানে একটা বাদর হিসু করে দিয়েছে। এখানে কিন্তু সুলভ শৌচালয়ের সুব্যবস্থা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো প্রয়োজন হলে এখানে যেতে পারেন। এটা কিন্তু পিকনিকের জায়গা, এখানে কিন্তু এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায়। এখানে আরো রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। এই জায়গাটি পিকনিক করার জন্য কিন্তু যথেষ্ট ভালো, কারণ
প্রচুর জায়গা আছে এখানে, আর বিশেষ করে এখানকার সৌন্দর্য অপূর্ব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকনিক বাস এসেছে, ওখানে ওরা পিকনিক করছে, থেকে আবার চলে যাবে। বাসের পাশ দিয়েই আমরা উঠতে চলেছি ত্রিকুট পাহাড়ের ওপরে। আর এখানে কিন্তু পিওর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা রয়েছে। এই হচ্ছে ত্রিকুট পাহাড়ের ওপরে ওঠার রাস্তা। এখানে বেশ কিছু বাইকও পার্কিং করা আছে, আপনারা চাইলে বাইক এখানেও পার্কিং করতে পারেন। অলরেডি 3:30 বেজে গিয়েছে, জানি না আমরা কতটা যেতে পারবো, তবু আমরা যাওয়ার চেষ্টা করছি। গাছগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু এর নিচে কিন্তু বসে বেশিক্ষণ রেস্ট নেওয়াটা কিন্তু আমাদের পক্ষে ঠিক হবে না, কারণ ওপরে কিন্তু অনেক হনুমান বানরেরা থাকে। এরা কিন্তু যে কোনো সময় তাদের বর্জ্য পদার্থ, বিষটা, এগুলো কিন্তু বর্জন করতে পারে, আর সেগুলো যদি গায়ে পড়ে খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। দেওঘর প্রশাসন থেকেই আগে বোর্ড টানানো হয়েছে, এখানে মেনশন করাই আছে আগে কোনো রাস্তা নেই, শুধু ঘন জঙ্গল, তাই যতটা সম্ভব চেষ্টা করবেন গাইড নেওয়ার। আমাদের সামনেই গাইড দাদা আছেন, ওনার দেখানো পথেই আমরা সবাই সারিবদ্ধভাবে এগিয়ে চলেছি। বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুবই কঠিন পরিস্থিতি হতে পারে এটা, তাই প্রপারলি যদি আপনারা ফিট না হন তাহলে বাইরে থেকে এসে দেখেই প্রণাম করে আপনারা ব্যাক করতে পারেন। আগের নন্দন পাহাড়ের পর্ব কি আপনারা দেখেছেন? যদি না দেখেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। ওপরে সারি সারি গাছ, যা আমাদের ছায়া দিচ্ছে। আমাদের পেছনে রয়েছে সূর্যদেব। তো আগের দিন কিন্তু আমাদের সিঁড়ির ব্যবস্থা ছিল, ওঠাটা খুব কঠিন না হলেও নামাটা যথেষ্ট চ্যালেঞ্জপূর্ণ ছিল, যথেষ্ট। তো এখানে কিন্তু সিঁড়ির কোনো ব্যবস্থা নেই, তাই খুব কষ্ট করে আমাদের উঠতে হচ্ছে। যথেষ্ট কষ্টকর ট্রেক। এদিকে খুব রোদ, কিন্তু এখানে এত পরিমাণ গাছ, রোদের দেখা কিন্তু আমরা খুবই কম পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ যাওয়ার তো মতো অবশ্যই। তবে আগের দিন কিন্তু তন্দরপাড়ে উঠতে এত কষ্ট হয়নি। হ্যাঁ, আশা করি নামাটা সোজা হবে। যাক, এতটা উঠে ফাইনালি আমরা সিঁড়ির দেখা পেলাম। এখানে যথেষ্ট বানরের উৎপাত আছে, আপনাদের সমস্ত মোবাইল, অন্যান্য জিনিসপত্র সামলায় রাখবেন। আপনারা এখানে ছোলা কিনে ওদের খাওয়াতে পারেন। পর্যটন ছাড়াও ধর্মীয় কারণেও ত্রিকুট পাহাড়ের জনপ্রিয়তা রয়েছে। পাহাড়ের গায়ে রয়েছে ঘন জঙ্গল, সেই জঙ্গলের পথ পেরিয়েই যেতে হয় ত্রিকুটাঞ্চল মহাদেবের মন্দিরে। লোকমুখে এই মন্দিরকেই বলা হয় ত্রিকুট পর্বত মন্দির। পাশেই রয়েছে সাধু দয়ানন্দের আশ্রম। রামায়ণের কাহিনী অনুসারে রাবণ যখন কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ উঠিয়ে লঙ্কায় ফিরছিলেন, তখন এই ত্রিকুট পাহাড়ের শিখরেই অবতরণ করেছিলেন তার বায়ুযান। এখানে বেশ কিছুক্ষণ বিশ্রামও নেন তিনি। এই বিশ্বাস এবং লোককথা থেকেই অনেকে ত্রিকুট পাহাড়ের শিখরকে রাবণের হেলিপ্যাডও বলেন। এখন আমরা প্রবেশ করেছি স্বামী দয়ানন্দ মহারাজের আশ্রমে। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন ওনার ছবি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট দরজার ভিতরে আছে স্বামী দয়ানন্দ মহারাজের গুহা। তিনি এখানে বসেই ধ্যান করতেন। আপনারা যদি মনোসংযোগ করতে চান তাহলে কিন্তু এখানে বসে ধ্যান করতে পারেন। এটা অনেক বড় মেডিটেশনের কাজও করে।
আশ্রমের প্রবেশপথেই রয়েছে আশ্রমের নিয়মাবলী। আপনারা চাইলে এই নিয়মাবলী একটু চোখ বুলিয়ে নিতে পারেন। আশ্রমটি দেখে আমরা আবার সবাই মিলে চললাম পাহাড়ের চূড়ার ওঠার জন্য। ত্রিকুট পাহাড়ের 3টি চূড়া রয়েছে, যা 3 হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নামে নামকরণ করা হয়েছে। 3টি চূড়ার মধ্যে মাত্র একটি চূড়াই পর্যটকের জন্য উন্মুক্ত। দেওঘর থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব হলো প্রায় 15 কিলোমিটারের মতন। ত্রিকুট পাহাড়ের পাদদেশ ময়ূরাক্ষী নদী দ্বারা বেষ্টিত, যা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং তারপর পশ্চিম বাংলার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়েও প্রবাহিত হয়। বর্ষাকালে পাহাড়টি মেঘে ঢাকা থাকে এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জলপ্রপাত এবং ছোট স্রোত দেখা যায়। এভাবেই আমরা চলতে চলতে পৌঁছে গেলাম ত্রিকুট পাহাড়ের ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকেই 3টি পাহাড় অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকেই আমরা খুব ভালোভাবে দেখতে পাই। তো আমরা ভিউ পয়েন্ট থেকে দেখলাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের রূপ। যে 3টি পর্বত একেই বলা হয় ত্রিকুট পাহাড়। আমরা পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় উঠতে পারিনি, কারণ এখন রোপওয়েটা বন্ধ আছে। এখন বিকাল হয়ে গেছে। এখন যদি আমরা পাহাড়ের উপরে উঠি তাহলে অনেকটা সময় লেগে যেতে পারে, আর মিনিমাম আপনার 3 থেকে 4 ঘন্টার মতন সময় লাগবে। তো সেই সময়টা আমাদের কাছে এখন নেই, যেহেতু আমরা বিকাল এখানে এসেছি। আমরা এখানকার যে টপ ভিউ পয়েন্ট যেটা আছে সেই টপ ভিউ পয়েন্ট পর্যন্ত এসেছিলাম, আর এখন আমরা ফিরে যাচ্ছি নিচে। পাহাড়ের ওপরে যদি আমরা উঠি সেই ক্ষেত্রে যথেষ্ট ট্রেকিংয়ের অভিজ্ঞতা থাকতে হয়। ওপর থেকে আমরা যদি নিচে আসি তখন আমাদের সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আপনারা এই পথ বেয়ে সন্ধ্যা হয়ে গেলে নামতে প্রচণ্ড কষ্ট হবে, আর আমরা পথ খুঁজে পাবো না। কোথা থেকে কোথায় হারিয়ে ফেলবো বুঝতে পারবো না। সেই জন্য এখন নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে যাওয়াটাই মনে হয় আমাদের জন্য খুব ভালো হবে। আর হ্যাঁ, আপনাদেরও যদি ঠিক আমাদের মতনই একই রকম সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই রিস্ক নেবেন না, নিচে নামবেন। এই দেখুন, যেমন আমার একটু সমস্যা হচ্ছে, আমার একটু নামতে উঠতে দুটোতেই সমস্যা হচ্ছে, কারণ অভিজ্ঞতা নেই তো সেই জন্য। একবার দেখুন সিনারিটা কতটা সুন্দর। যথেষ্ট সরু রাস্তা, বুঝতেই পারছেন আপনারা। ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। যারা বারবারই একটু দাঁড়ান, আমি নামার চেষ্টা করি। নামতে পারছি না, আমাকে বসে নামতে হবে। হ্যাঁ, নেমেছি। এখান থেকে সাবধান, এখান থেকে সাবধান, বারবার বলছি কিন্তু এখান থেকে না। আমি কিন্তু বসে বসে নেমেছি। হ্যাঁ, বারবারই একটি কথাই বলছি, যারা বয়স্ক আছেন বা যাদের হেলথ ইস্যু আছে তা কিন্তু এই ট্রেকিংটা করবেন না, কারণ যথেষ্ট কিন্তু ওঠাটা কষ্টকর। এখান থেকে যদি নামায় একটু বিপজ্জনক হয়, পুরো একদম এরকম খাদে। দেখুন জায়গাটা একবার, জায়গাটা দেখুন একবার, কি অসাধারণ। এখান থেকেই নামতে হবে, এখান থেকেই নামতে হবে আমাদের। আমার যতটুকু মনে হচ্ছে এখান থেকে। এবার পাহাড়ের ভিতরে তো সত্যি কেউ নেই তো, পথ
আচ্ছা, পেরেছি পেরেছি। পেরেছো? আহ, মানে অভিজ্ঞতা কেমন? অল্প একটু চেক করলে সামান্য। দুর্দান্ত অভিজ্ঞতা সত্যি। এই ট্যুরে না যে জায়গাগুলোতে গিয়েছি সব জায়গার অভিজ্ঞতাগুলো একদম দুর্দান্ত। এত ভালো অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতন না। এবার এই রাস্তা নামতে হবে। ও ধরো, তোমাকে নামি, হোল্ড করো। ওই রাস্তা, হ্যাঁ হ্যাঁ তুমি নামো। আস্তে 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 আস্তে। এমনিতে পাহাড়ের রাস্তা, তারপর পাহাড়ের উপরে যে একটা পিচ্ছিলতা ভাব থাকেই, সব পাহাড়েই থাকে মোটামুটি। আস্তে আস্তে নিচে নেমে আসলাম, আর নামতে নামতে এই জায়গাটা পেলাম। এই জায়গাটা কিন্তু অসাধারণ। আপনারা দেখবেন পাথরগুলো এত সুন্দরভাবে এই দিকটায় রাখা রয়েছে, মনে হচ্ছে মানে কোনো আর্কিটেক্ট পাথরগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, কোনো যেন মণ্ডপ, পূজা মণ্ডপ, তাই না? তো আমরা ভারতের বাইরে যাই অনেক সময়, তো প্রচুর পাহাড় দেখি, দেশ দেখি, কিন্তু ভারতের মধ্যে, আর ভারতের মধ্যে বলতে আমরা থাকি হচ্ছে কলকাতায়, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এত সুন্দর যে জায়গা রয়েছে তা কিন্তু চোখে না দেখলে অনুভব করা বা ফিল করা খুব মুশকিল। একদম জাস্ট দেখুন, ভিউটা দেখুন, একদম পাথরগুলো উঠে গেছে আর চারিদিকে সব বিভিন্ন গাছ রয়েছে, গাছটা কিন্তু ছায়া প্রদান করছে। বাইরে কিন্তু এখনো স্টিল রোদ রয়েছে, আমরা কিন্তু অনুভব করতে পারছি না, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। ত্রিকুট পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছে রাবণের হেলিপ্যাড। এখানেই রাবণ নিজের পুষ্পক বিমান রেখেছিলেন এবং বিশ্রাম করেছিলেন। এছাড়াও রয়েছে রাবণের অন্ধকার গুহা। ওই সাইড দিলাম। দেখেছেন আপনারা আমাদের টুরিস্ট গাড়ি ওখানে আছে। আস্তে 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 নামুন, আস্তে নামুন, তাড়াহুড়ো করবেন না একদম, একটু ভুল হয়ে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট। ওপরে আমরা দেখতে পাবো পৃথিবীর সবচেয়ে বড় নারায়ণ শিলা আর গণেশ পাহাড়। সাবধানে সাবধানে সাবধানে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, খুব সাবধানে আসতে হবে। সত্যি তো এটা গুহারই মতন, একদম ত্রিকোণাকার, তিনটে পাথর একদম একসাথে মিশে আছে, শুধু মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছে। তার মধ্যে আবার এই বট বৃক্ষ এই পাহাড়ের মধ্যে হয়েছে। মনে হচ্ছে কি অন্ধকার গুহা থেকে বেরিয়ে আলোর মুখ দেখলাম। এটা একটা মন্দির গুহার ভিতরে। এতক্ষণ ট্রেক করার পরে একটু সিঁড়ির দেখা পেলাম, সিঁড়ি আছে। দেখো এই জায়গাটা, দেখো একটু এই জায়গাটা। এই ত্রিকুট পাহাড়ের সবথেকে বড় বিশেষত্ব হলো এখানকার বেলপত্র বাগান। বাবার ভক্তরা এখান থেকে এসেই বেলপাতা ছিঁড়ে নিয়ে যান এবং সেটা নিয়ে গিয়ে বৈদ্যনাথ মন্দিরে পুজো দেন। যখন তখন স্লিপ কাটছি, বুঝতে পারছি না। এই জায়গাটি দেখে মনে হচ্ছিল তাড়াতাড়ি নামতে পারবো, আসলে না, যথেষ্ট স্লিপি রাস্তা। নিচেই হলো মন্দির। জুতা এখানে খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। হলো বাবার রুদ্রাক্ষ। শ্রী গণেশা মন্দির।
কাল ভৈরব মন্দির। এখন দেখতে পাচ্ছেন মা পার্বতী মন্দির। উপরে কালী মায়ের মূর্তি আছে, কালী মায়ের মন্দির আছে। কালী মায়ের দর্শন পাওয়ার পরে এখন যাচ্ছি শিব মন্দিরের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ত্রিকুটনাথ প্রাচীন শিব মন্দির। এটি হলো এখানকার দুর্গা মন্দির। এই ঝর্ণার জল দিয়েই বাবার মাথায় জল দেওয়া হয়। এখানে কিন্তু আরো অনেক কিছু কেনার আছে। মন্দিরের ভিতরে আপনাদেরকে দেখিয়েছিলাম রুদ্রাক্ষ ফল এখানে বিক্রি হয়। এছাড়াও কিন্তু মন্দিরের ভিতরে যে ছোট্ট একটা দোকান আছে, বিভিন্ন পর্যটক এখান থেকে আবার জিনিসও কিনছে। যে আমরা একদমই বেরিয়ে এসেছি ওখানে ছাড়াও, মন্দিরের একদমই সামনে ছাড়াও বাইরের দিকে আরো বেশ কিছু দোকান আছে, দোকানপাট আছে, দেখতেই পাচ্ছেন। अच्छा तो वो वाला आपके पास जो वो बैंड है, वो बैंड कितने का है? हाँ वो कितने का है? 60 50 नहीं। এখানে কিন্তু আরো দোকানপাট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা একদম পাহাড়ের নিচের দিকেই চলে এসেছি। এইগুলো কিন্তু আপনার বিভিন্ন জুয়েলারি, তারপর বিভিন্ন ছবি, ঠাকুরের ছবি, বইপত্র আছে, বইপত্র এছাড়াও কিন্তু আছে বাচ্চাদের খেলনা, পূজার সামগ্রী, এসব দোকানপাট এখানে আছে। মন্দিরের পাশে এরকম সুন্দর একটা পুকুরও আছে, যেটা চারিদিকে আছে পাথরে ঢাকা। ফল কিতনে কা হ্যায়? 30 रुपए करके। 30 টাকা করে রুদ্রাক্ষ ফল পাওয়া যাচ্ছে এখানে। আচারের দোকানে কিন্তু ভিড়টা বেশ ভালো, বিশেষ করে মেয়েদের ভিড়। বিভিন্ন রকমের আচার আছে। কি কেনাকাটা করছো? এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, কিনবো তো কিছু, এখনো জানি না কি কিনবো, সবে আসলাম। সব কিনে ফেলো, প্রতীক সামনে আছে, কোনো চাপ নেই, প্রচুর কার্ড আছে প্রতীকের কাছে, যা যা আছে সব কিনে ফেলো, আমি জল দিতে পারি। অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর, কি সুন্দর জায়গা, দারুণ পরিবেশ। আর এখন তো ওয়েদারটা খুব ভালো, তবে ঠান্ডাটা একটু বেশি। যারা ঠান্ডা উপভোগ করতে পারবে তাদের জন্য খুব সুন্দর। আর ঘুরতে আসার মজাটা আরো বেশি হয় যখন আমরা সাথে লোকজন নিয়ে আসি, বন্ধুদের পরিবার মিলে এসেছি। আর এই যে আমাদের ওভারঅল দুদিনের ভ্রমণ কেমন লাগলো তোমার? ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমি বুঝতেও পারিনি যে আমি পাহাড় চড়তে পারবো বা নামতে পারবো। আমি মানে এভাবে কোনোদিন পাহাড়ে উঠিনি, মানে কিছুটা ট্রেক করেই বলা যায়, ট্রেক করেছিলাম। কালকে ফার্স্ট টাইম ছিল, আজকে সেকেন্ড টাইম। আমাদের এই দেওঘর পর্বে দাদা আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছেন। अगर कोई आए तो आप घुमा देंगे? हाँ, मेरा काम ही है घुमाना। আর দাদা খুবই ভালো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এখন আমরা চলে এসেছি মা দুর্গা প্যারাভান্ডারে। এই প্যারাভান্ডারটি কিন্তু দেওঘরের মন্দিরের কাছে নয়, এটি শুধুমাত্র পাবেন ত্রিকুট পাহাড় যাওয়ার পথেই। যে কোনো অটো বা টোটো দাদাকে বললেই এখানে নিয়ে আসবে। প্যারার দাম 360 টাকা করে কিলো, কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, অপূর্ব। 1.5 কেজি, প্রায় 1.5 কেজি নেওয়া হয়েছে। তুমি কি কোনো কিছু বলতে চাও? আমাদের সাবস্ক্রাইবার আছে, একেবারে সুইচ টিপে এক্ষুনি ক্লিক করে সাবস্ক্রাইব করুন। খুব ভালো কাজ করছে এরা, আরো ভালো কাজ করতে সাহায্য করুন। আজকে নামা এবং ওঠা দুটোই কঠিন ছিল, তবে কঠিনকে যদি আমরা হাতের মুঠোয় আনতে পারি তার আনন্দটা কিন্তু একেবারে অন্যরকম হয়, এবং সেই আনন্দটাই এখন আমার মনে রয়েছে। খুব ভালো বোধ হচ্ছে, সাথে বন্ধুরা রয়েছে, খুব আনন্দ হচ্ছে। আরও কিছু বন্ধু নানা কারণে আসতে পারেনি,
তারা আসলে আনন্দটা সম্পূর্ণ হতো। আমরা এসেছিলাম দেওঘরে, দেওঘরের বেশ কিছু জায়গা আমরা নিজেরা ঘুরলাম, আমরা ঘুরিয়ে দেখালাম, সাথে আমাদের বন্ধুরাও এসেছিল, তাদের ফ্যামিলিও এসেছিল। তো আজকের মতো এই ভ্রমণ কাহিনীর দেওঘর পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আর হ্যাঁ, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম কৃপণতা করবেন না, 1 সেকেন্ড লাগে সাবস্ক্রাইব করতে, আর আমাদের একটা সাবস্ক্রাইব মানে এতটা মোটিভেশন।